আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 24 কে নিয়ে আসলে এই কন্টেন্টটা, এবং আমার মনে হয় অন্য কোনো ভিডিও বানানোর আগে আমি এত রিকোয়েস্ট কখনো পাইনি। এটা নিয়ে যত পরিমাণ তোমরা রিকোয়েস্ট করছো, এবং আমি আসলে বুঝতে পারি তোমাদের পরিস্থিতি। তোমরা এখন খুবই অনিশ্চয়তার মধ্যে আছো। তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে ভাইয়া, পরীক্ষাগুলো কি আবার হবে কিনা যেগুলো দিছি, আর বাকিগুলো কি কবে হবে, আদৌ হবে কিনা, অটোপাস দিবে কিনা, এখন আমি একাডেমিকের জন্য পড়বো না অ্যাডমিশনের জন্য পড়বো। এই টেনশনগুলো সবার মাথায় ঘুরছে। তো আর এই কন্টেন্টটা নিয়ে বা এই ইস্যু নিয়ে আসলে কয়েকটা মিস ইনফরমেশনও দেখলাম অনেকগুলো ভিডিওতে, তার জন্য মনে হইলো এটা নিয়ে তোমাদের সঠিক তথ্যগুলো দেই। তোমাদের প্রথম প্রশ্ন, এটা অনেকেই করছো যে ভাইয়া, আমরা জানি যে অনেকগুলো থানা পুড়ে গেছে, তো থানার সাথে সাথে তোমাদের উত্তরপত্রগুলো কি পুড়ছে কিনা। মানে উত্তরপত্র দুই রকম, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে যেটা তোমরা লিখছো। ব্ল্যাঙ্কটা পড়লে তোর কোনো সমস্যা নাই, ওটা তো নতুন করে আনাই যায়। কিন্তু যেটা তুমি লিখছো সেটা পড়লে তো সমস্যা। ইভেন যেটা তুমি লিখছো এরকম একটা খাতা পড়লেই তো সমস্যা, কারণ ওইটা তো নতুন করে বানানো যায় না। তো এই উত্তরটা তোমাদেরকে দিচ্ছি। আগে তোমাদেরকে প্রসেসটা বলি। তোমাদের খাতাগুলো আগেই কেন্দ্রে থাকে, যেগুলো ব্ল্যাঙ্ক খাতা আর কি, এবং প্রশ্নটা থাকে হচ্ছে থানাতে। এটা কিভাবে আনা হয়, বোর্ড থেকে এনডিসি, এনডিসি হচ্ছে ডিসি অফিসে থাকেন উনি, নেজারাত ডেপুটি কালেক্টর বলে ওনাকে, উনি হচ্ছে বোর্ড থেকে প্রশ্নটা আনেন, ডিসি অফিসে আসে, সেখান থেকে থানায় একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে থানায় থাকে, লকারে থাকে, থানা থেকে সকাল 9টায় ওইটা কেন্দ্রে আনা হয়। ওকে, সো পরীক্ষার আগে তোমার প্রশ্নগুলো থানায় ছিল, যেটা ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষা হওয়ার পরে তোমার খাতাগুলো কোনোভাবেই থানায় যায় না। কি হয়, পোস্ট অফিসে চলে যায় এবং পোস্ট অফিস থেকে বোর্ডে চলে যায়। আবারও বলছি, পরীক্ষা হওয়ার পরে তোমার খাতাগুলো, মানে যেটাতে তুমি লিখছো, সেটা কখনোই থানায় যায় না। থানাতে ওটা টাচও করে না। ওইটা সরাসরি পোস্ট অফিস হয়ে বোর্ডে চলে যায়, এবং ওর 2-3 দিনের মধ্যেই হইতেছে যারা খাতাগুলো দেখবেন তাদের কাছে খাতাগুলো চলে যায়। তো তোমরা লাস্ট পরীক্ষা বোধহয় ফিজিক্স দিছিলা, সায়েন্সের যারা আছো, সেই প্রশ্নগুলো মানে উত্তরপত্রগুলো কিন্তু থানায় থাকার কথা না। সেগুলো পোস্ট অফিস হয়ে বোর্ডে চলে যাওয়ার কথা। কোনো পোস্ট অফিসে আগুন লাগছে আমি এখনো শুনি নাই। কোনো বোর্ডের কোনো প্রতিষ্ঠানে আগুন লাগছে এটাও আমি এখনো শুনি নাই। সো থানা পুড়ছে মানে যে খাতাগুলো পুড়ছে, এই তথ্যটা ভুল। কোনো খাতা কি পুড়ছে কি পড়ে নাই এটা কি ভাই আপনি জানেন? না, আমি আসলে জানি না। তবে থানা পুড়ছে মানে হইতেছে তোমাদের খাতাগুলো পুড়ছে, এটা ভুল ধারণা। থানা পুড়ছে হয়তো প্রশ্ন পড়তে পারে, ইনট্যাক্ট খাতা পড়তে পারে, বাট ওইটা তো কোনো সমস্যা না। কারণ ধরো কেমিস্ট্রি পরীক্ষা সামনে হওয়ার কথা ছিল, কেমিস্ট্রি প্রশ্ন পড়ছে, তো কি হয়েছে, নতুন একটা প্রশ্ন বানায় ছাপানো তো খুব আহামরি কঠিন কাজ না। বুঝতে পারছো কি? তো আমার মনে হয় না যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তোমাদের আবার হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ কোনো পোস্ট অফিসে এখন পর্যন্ত দেখি নাই হামলা হয়েছে, বা কোনো বোর্ডের কোথাও হচ্ছে এরকম অব্যবস্থাপনা হয়েছে, এটা কখনো এখনো দেখি নাই। তো তুমি নিশ্চিত থাকো, তুমি যে পরীক্ষাটা দিছো সেই খাতাটা এখনো অক্ষত অবস্থায় আছে। এটা সহি সালামতে যেখানে যাওয়ার কথা সেখানে হয়তোবা অলরেডি চলেও গেছে। এরপরে আসি, অটোপাস দিবে কি। প্রথমত আমার ধারণা যে হচ্ছে অটোপাস দিবে না। অটোপাস দেওয়ার প্রশ্ন আসে না এখানে। অটোপাস দেওয়ার কেন প্রশ্ন আসে না? ধরো তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো আর নেওয়া হবে না। মানে এটা হইলে এমন হয়, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, পরীক্ষা তুমি দিয়ে ফেলছো তো অনেকগুলো, বাংলা 2টা দিছো, ইংরেজি 2টা দিছো, ফিজিক্স 2টা দিছো, তো সবগুলো তো আর থানায় নাই। কোনোটাই থানার কথা, থানায় থাকার কথা না, বাট ধরলাম যারা কথা বলতেছে তাদের কথা যদি ঠিক হয় তাহলে ফিজিক্স দ্বিতীয় পত্রটা শুধু থানায় থাকার কথা। তো এই একটা পরীক্ষা নেওয়া না আসলে খুব কঠিন কিছু না, বাট ওইটাও পড়ে নাই, ওইটাও ইনটেক্টই আছে, আবারও বলছি। তো অটোপাস দেওয়ার আসলে সম্ভাবনা আমি দেখছি না। ওকে। আর অটোপাস তোমার নিজেরই আসলে চাওয়া উচিত না। কেন চাওয়া উচিত না? মানে সারা জীবন আসলে তোমার লাইফে আসলে একটা ট্যাগ লেগে থাকবে যে তুমি পরীক্ষা না দিয়ে পাশ করছো। 20 ব্যাচের যারা আছে ওদেরকে এখনো অনেক মানুষ বলে যে হচ্ছে পরীক্ষা না দিয়ে পাশ করছে। আর অনেকের এসএসসি পরীক্ষা ভালো না। যাদের এসএসসি পরীক্ষা ভালো না ওরা তো আবার অটোপাস দিলে হচ্ছে পিছায় যাবে। সো দেখা যায় একটা ছেলে এসএসসি পরীক্ষা হয়তো সিরিয়াস ছিল না, দুষ্টামি করছে, ভুল বুঝছে, ভুল করছে, পরে সে সিরিয়াস হয়েছে, পড়াশোনা করছে, এটা তাদের জন্য ইনজাস্টিস করা হবে, এক। নাম্বার টু হচ্ছে, অটোপাস কখন দিত আসলে? অটোপাস দিতে হইতেছে যদি এমন হইতো যে হচ্ছে দেশে এমন একটা অবস্থা, পরীক্ষা নেওয়ার কোনো সিস্টেম নাই, তারপরে হচ্ছে কি বলে, এটার খুব গুরুত্বহীন একটা জিনিস। না, এটা গুরুত্বহীন জিনিস না। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলি যে, নাম্বার ওয়ান, মানে পরীক্ষা তো শেখ হাসিনা নিত না, বা পরীক্ষা তো আওয়ামী লীগ সরকার বা এমপি অথবা হইতেছে কি বলে মন্ত্রী পরিষদের কেউ তো আসলে পরীক্ষাটা নিত না। পরীক্ষা নিতে হইতেছে বোর্ডগুলা পরীক্ষা নিত, এবং সরকারের যে প্রশাসন আছে, পুলিশ বলি, অ্যাডমিন বলি, এই প্রশাসনগুলো হতেছে, আর টিচাররা যারা আছেন তাদের সমন্বয়ে আসলে পরীক্ষাটা হইতো। সো এই প্রতিষ্ঠানগুলোর তো কোনো ক্ষতি হয় নাই। পুলিশ এখনো কাজে যাচ্ছে না, বাট হয়তোবা যাবে। সো কথা হচ্ছে যে এটা এমন না যে হইতেছে সরকার পতন হয়ে গেছে দেখে যে হইতেছে পরীক্ষা নেওয়ার লোক নাই হয়ে গেছে, ব্যাপারটা এমন না। পরীক্ষা নেওয়ার মতো লোকজন যারা ছিলেন তারা আসলে এখনো অক্ষত ঠিকঠাকই আছেন। নাম্বার টু হচ্ছে,
যদি এমন হইতো যে আসলে বোর্ডগুলো আসলে চাচ্ছে না যে এটা ইম্পর্টেন্ট জিনিস না, থাক বাদ দিই, অটো পাস দিয়েই দিই, এটা আসলে হওয়ার কথা না। কারণ এটা আমার কাছে মনে হয় যে নতুন সরকার যখন আসবে তখন মন্ত্রণালয় থেকে যখন কোনো শিক্ষা বিষয়ক কোনো সিদ্ধান্ত আসবে, প্রথম সিদ্ধান্ত আসবে হচ্ছে স্কুল কলেজ খোলা নিয়ে, এটা প্রথম প্রায়োরিটি। স্কুল কলেজ খোলার পরে সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা। কারণ যেহেতু পরীক্ষাটা আসলে মাঝপথে বন্ধ হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু এখন। তো যেহেতু এটা ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু জনবল লোকবল সবই এখনো অক্ষত আছে, পরীক্ষা না নেওয়ার কোনো মানেই হয় না। ওকে, সো আশা করি বুঝতেই পারছো অটো পাস দেওয়ার সম্ভাবনা নাই, কম আর কি আমার কাছে মনে হয়। এবং এটা তোমার নিজেরও আসলে এক্সপেক্ট করা উচিত না, তুমি পড়াশোনা করে পরীক্ষাটা দাও, অ্যাডমিশনের জন্য যে পড়তেই হবে তাই না, এমন তো না যেগুলো পড়াই লাগবে না। এরপরে সে বাকি পরীক্ষাগুলো কবে হবে, এইখানে একটা বড় প্রশ্ন। বাকি পরীক্ষাগুলো কবে হবে? আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট আকারে বলতেছি। প্রথমত, অনেক প্রশ্ন পড়ছে, বিশেষ করে তোমাদের নেক্সট যে পরীক্ষাটা ছিল কেমিস্ট্রি পরীক্ষা, সেই প্রশ্নটা আসলে পড়ছে, প্রশ্ন পড়ে গেছে, কারণ প্রশ্নগুলো থানায় থাকে। সো প্রশ্ন পড়ে গেছে, এখন কি করতে হবে? এবং এই পড়া প্রশ্ন আবার অনেকে পাইছে। মানে এমন যদি হইতো যে একটা নিয়ে ফটোকপি করে তারপরে হচ্ছে নতুন করে আবার পরীক্ষা নেই, মানে বোর্ড লেভেল পর্যন্ত যাওয়া লাগলো না, যেখানে পড়ছে সেখানে একটা প্রশ্ন যদি প্রিন্ট করে পাঠিয়ে দেওয়া হয় বা মেইল করে পাঠিয়ে দেওয়া হয়, ওটা প্রিন্ট আউট করে ফটোকপি করে তারপর পরীক্ষা নিলেই হয়। বাট সমস্যাটা হইতেছে ওই প্রশ্ন আবার অনেকে পাইছে, অবশ্যই কেউ না কেউ তো পাইছে। তো প্রশ্নগুলো যখন কেউ পাইছে, পেয়ে গেছে, তখন আর ওই প্রশ্ন তার পরীক্ষা নেওয়া যাবে না। তখন কি করতে হবে? বোর্ডে রিজার্ভ অনেকগুলো প্রশ্ন থাকে, মানে বিকল্প অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আবার নতুন করে ক্রস চেক করতে হবে, তারপর সেগুলো প্রিন্টে দিতে হবে, তারপর সেগুলো হইতেছে আবার হচ্ছে বোর্ডে, মানে আগের মতো হচ্ছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এটা একটা সময় সাপেক্ষ জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এই প্রশ্নগুলো ছাপানোর জন্য তেজগাঁ শিল্প এলাকা, ওইখানে সরকারি সমস্ত এরকম প্রশ্ন টশ্ন ছাপানো হয়। আর এর জন্য সরকারি বাজেট অ্যালোকেট করা লাগে, বুঝছো, যে এইটার জন্য এই পরিমাণ টাকা দরকার, এবং অনুমোদনও লাগা হয়। সো এই অনুমোদনগুলো শিক্ষা যখন হচ্ছে সরকার ফুল ফেজে কাজ শুরু করবে তখন এটা অনুমোদন দিয়েও দিবে, বাট একটু সময় সাপেক্ষ। আমার ধারণা মাসখানেকের মতো হয়তো লাগতে পারে। মানে পুরো প্রসেস কি, নতুন করে একটা প্রশ্ন করা, অথবা আগের প্রশ্ন নতুন করে যাচাই করা, ক্রস চেক করা, সেটা ছাপানো, ছাপায় আবার হইতেছে সারা দেশে ডিস্ট্রিবিউট করা, দেশ থেকে আবার বোর্ড বিভাগগুলো জেলাগুলোতে, জেলা থেকে কেন্দ্রগুলোতে। তো তুমি ধরে নাও মাসখানেক হয়তো দেরি হতে পারে, বাট তোমার পরীক্ষাগুলো হবে। আর কেমিস্ট্রি দিয়ে শুরু হবে হয়তোবা, যেহেতু কেমিস্ট্রি দিয়েই হচ্ছে পজ হয়েছিল। এখন কি করা উচিত, এটা নিয়ে আসলে বেশিক্ষণ ধরে কথা বলবো। তোমাদের না কাজটা এমন, মানে তোমাদের জন্য ডিসাইড করাটা খুব সহজ, মানে তোমরা পাজলড হচ্ছ, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে মনে হয় তোমাদের জন্য খুব সহজ ডিসিশন। কারণ কি, নর্মালি বাংলাদেশে আসলে 3 টাইপের স্টুডেন্ট থাকে। আমি তোমাদেরকে বলে দিই যে তোমার জায়গায় আমি থাকলে আমি কি কি করতাম। এখানে কারো কারো টার্গেট আছে ইঞ্জিনিয়ারিং, ওকে, তাহলে তোমাদের কি কি করতে হবে? ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, আর ইংলিশ। এখন ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট ওরা আসলে ইংলিশটা পড়ে না, সিকিউরিটি মাত্র 50 নাম্বারের ইংরেজি আসে, ওইটা বেসিক দিয়ে হয়ে যায়। ইভেন এমনও আছে 50 টাচ না করে টপ 50-তে আছে, এরকম স্টুডেন্ট আমার ছিল। এরপরে হচ্ছে মেডিকেল, মেডিকেলে যাদের ইচ্ছা, ওদের কি কি পড়তে হয়? ওদের পড়তে হয় হচ্ছে ফিজিক্স পড়তে হয়, ওদের কেমিস্ট্রি পড়তে হয়, ওদের বায়োলজি পড়তে হয়, ওদের হচ্ছে জিকে পড়তে হয়, এবং ওদেরকে পড়তে হয় হচ্ছে ইংরেজি। ওকে, আর ভার্সিটি যাদের টার্গেট, ওদের কি পড়তে হয়? ওদের পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইগুলোই তো। কারণ ভার্সিটি টার্গেট মানে আমি বলতেছি ঢাকা ভার্সিটি আর কি, সবাই তো ডিউকে টার্গেট করেই পড়াশোনা করে। প্রথমে ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন কথা বলি। দেখো, ফিজিক্স প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে, এবং ফিজিক্স পরীক্ষা আবার হওয়ার সম্ভাবনা নাই, কম, খুবই কম, খুবই কম, মানে খুবই কম। সো ফিজিক্স তোমার এখন আর পড়ার দরকার নাই, যেহেতু তোমার হাতে এখন সময় আছে। তুমি এখন কি পড়বা? ফিজিক্স পড়া বাদ দাও, তুমি কি পড়ো? তুমি কেমিস্ট্রি আর ম্যাথ পড়ো, মানে খুবই সোজা হিসেব, কেমিস্ট্রি পড়ো আর হচ্ছে ম্যাথ পড়ো। তোমার হাতে মাসখানেক সময় আছে, এই মাসের মধ্যে যদি কারো টার্গেট একেবারে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, কেমিস্ট্রি আর ম্যাথ পড়ো। আমি তোমাকে বলে দিচ্ছি, কেমিস্ট্রি তুমি একটা কাজ করো, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, আর হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, আর হচ্ছে মানে জৈব যৌগ বোঝাচ্ছে আর কি, দ্বিতীয় পত্রের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তুমি এই দুটো চ্যাপ্টার পড়ে ফেলো না ভালো মতো। কিভাবে পড়বা? একাডেমিক অ্যাডমিশন যেন একসাথে কভার হয় সেভাবে পড়বা। কিরকম? মানে এই দুটো চ্যাপ্টার আসলে কি পড়লে একাডেমিক অ্যাডমিশন এমনিতেই কভার হয়ে যায়। অর্গানিকের একাডেমিক অ্যাডমিশন আলাদা কিছু নাই, মৌলের পর্যাবৃত্ত ধর্মেরও একাডেমিক অ্যাডমিশন আলাদা কিছু নাই। তুমি প্রথমত বই পড়বো, অনেকে বই পড়ো নাই, অ্যাডমিশনে বই পড়াটা অনেক ইম্পর্টেন্ট। সো তুমি বই পড়ো, প্রথমে তুমি দেখবা হচ্ছে তুমি আগে যেখানে পড়ছো সেই লেকচার দেখো, তারপরে হচ্ছে তুমি বইটা পড়ো,
তারপরে হচ্ছে তুমি টেস্ট পেপার সলভ করো, তারপরে তুমি হইতেছে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করো যেন তোমার প্র্যাকটিস হয়ে যায়। তো আমি তোমাদেরকে ধারাটা বলতেছি। ধারাটা হচ্ছে প্রথমে হচ্ছে খাতা, মানে যেখানে তুমি আগে নোট করছো, তারপরে হচ্ছে বই, বইটা পড়ো কারণ অনেকে বই পড়ো না দেখে অ্যাডমিশন আটকে যাও। বই বলতে বই না পড়লে হয় কি বইয়ের ভাষাটা বোঝা যায় না, বইয়ের ল্যাঙ্গুয়েজটা বুঝতে কষ্ট হয়। তারপরে হচ্ছে তুমি পড়ো হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার কেন পড়তে বলতেছি? প্র্যাকটিসের জন্য। এবং এটা তোমার আসলে ফর এইচএসসির জন্য, তোমার এইচএসসি খুব ভালো মতো কভার হয়ে যাবে। তুমি যখন এই তিনটা করে ফেলবা তোমার অনেক কনফিডেন্স চলে আসবে। টেস্ট পেপারের পরে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটা কেন সলভ করবা? প্রশ্ন ব্যাংক সলভ করবা হইতেছে অ্যাডমিশনের জন্য। এই যে এই প্রসেসটা তুমি যদি ফলো করো, এই দুটা চ্যাপ্টার অন্তত শেষ করে ফেলতে পারো একেবারে, মানে টপ টু বটম কোনো কিছু বাকি থাকবে না। ম্যাথমেটিক্সেরও তুমি দুই তিনটা চ্যাপ্টার ধরো, তুমি ধরো কি নিবা, তুমি ত্রিকোণমিতি নাও, ত্রিকোণমিতি আর তুমি ক্যালকুলাস, এই দুটো শেষ করো না ভাই, এইটুকু শেষ করলেই তো অনেক। মেডিকেল অ্যাডমিশন যারা দিবা, ভাই তোমাদের এখনো বায়োলজি পরীক্ষা হয়নি, তোমাদের এখনো কেমিস্ট্রি পরীক্ষা হয়নি, সো মেডিকেলে আমি যারা আছে ওদেরকে টার্গেট করবো এই দুইটা, বায়োলজি আর কেমিস্ট্রি, তুমি এই দুইটা পড়ো। কারণ বায়োলজি পরীক্ষা বাকি আছে, কেমিস্ট্রি পরীক্ষাও বাকি আছে। আর জিকে আসলে তোমাদের যেহেতু বাংলাদেশ জিকে, এবার সব জিকে হইতেছে এই যে এই কোটা সংস্কার, তারপর হচ্ছে কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 9 দফা 1 দফা, এগুলো নিয়ে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসবে। এখন আর হইতেছে ওই শেখ মুজিবুর রহমান এই টাইপের প্রশ্ন এখন আর খুবই কম আসবে। একটা সময় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলতে শেখ মুজিবের জীবনী পড়ে ফেলতো মানুষ, এখন আর ওগুলো দরকার নেই। দেখবা যে এই সিলেবাসগুলো পরিবর্তন হয়েছে। ভার্সিটি যাদের টার্গেট আছে তুমি কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, বায়োলজি পড়ো, তোমার তো অনেক কিছু পড়ার আছে। কিভাবে পড়বা? এই যে এই সিলেবাসটাই ফলো করো, তুমি হচ্ছে খাতা পড়বা, বই পড়বা, টেস্ট পেপার পড়বা, প্রশ্ন ব্যাংক পড়বা, ওকে? আর সবাইকে বলবো যে উইকলি এক একটা প্ল্যান করো, উইকলি, ডেইলি না, জাস্ট উইকলি প্ল্যান করো। ডেইলি প্ল্যান করলে এই প্ল্যান মানা কঠিন, এই প্ল্যানটা মানা আসলেই যায় না। দেখা যায় একদিন না মানলে পরের দিনের মোটিভেশন থাকে না। বাট উইক বাই উইক এই বেসিসে প্ল্যান করলে দেখা যায় হইতেছে এটা খুব ভালো মতো আগায় যায়। সো কে কি প্ল্যান করছো সেগুলো জানিও, এবং হচ্ছে যতটুকু পজিটিভ থাকা যায়। তোমাদের প্রথমে বন্যা নিয়ে একবার ডিলেমা হইলো, যে হচ্ছে পরীক্ষা হবে কি হবে না, আবার এখন এটা নিয়ে ডিলেমা হচ্ছে, খুবই বাজে সিচুয়েশন, এটা আমি বুঝতে পারি। বাট কিছু তো করার নাই, নিজের জায়গা থেকে যতটুকু পারা যায় নিজেকে হেল্প করতে হবে। সো যে কোনো পরিস্থিতির জন্য রেডি থেকে তুমি যদি হচ্ছে সামনে আগায় যাও, এটাই তোমাকে আসলে দিন শেষে পজিটিভ চিন্তা ভাবনা আসবে। সো পজিটিভ থাকো, অ্যাক্টিভ থাকো, তারপরে হচ্ছে বাসায় নিজের মতো করে প্ল্যান করো, উইকলি প্ল্যান করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। আর অ্যাডমিশনের মতোই হবে। সো এখন পড়াশোনা বাদ দিয়ে যদি বসে থাকো, তোমার কোনো না কোনো বন্ধু কিন্তু এই কাজগুলো করছে যেগুলো আমি বলতেছি। সো পিছায় যেও না। সো আশা করি মোটামুটি আনসারগুলো পাইছো। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।